আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো তো? আমরা দীর্ঘদিন যাবৎ বৈশ্বিক একটা দুর্যোগের ভিতরে ছিলাম। তারপরে গত 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, তোমরা জানো। আমরা এই ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে একটা ক্লাস উপস্থাপন করার জন্য আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমার পক্ষ থেকে তোমাদের প্রথমেই সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই, এবং তারপরে আমার পরিচয়। মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান, জরিবিশা ডিগ্রি কলেজ, শৈরকুপা, ঝিনাইদহ। আমাদের আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী দ্বাদশ, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আলোচনার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানা খুবই জরুরি, সমাজ চিন্তার ইতিহাস অতি প্রাচীন, এবং অতি প্রাচীন কাল থেকেই মানুষ, বিভিন্ন পণ্ডিত ব্যক্তিগণ, বিভিন্ন চিন্তাবিদরা সমাজ সম্পর্কিত তাদের চিন্তা চেতনার পথ তুলে ধরেছেন। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, পৃথিবী নামক এই ভূপৃষ্ঠের একটি খণ্ড মাত্র। এদেশের সমাজবিজ্ঞান চর্চার আজকে যে সূচনা হয়েছিল দীর্ঘদিন 1957 সাল থেকে, সেই 57 সাল থেকে সমাজবিজ্ঞান কীভাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করে সেই ইতিহাস যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদেরকে বিশ্ব পরিমণ্ডলের কিছু সমাজতান্ত্রিক চিন্তাধারা সম্পর্কে, সমাজ চিন্তাবিদদের সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন। অর্থাৎ আমাদের সমাজবিজ্ঞান চর্চার যে পটভূমি, সে পটভূমি জানতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে পাশ্চাত্য সম্পর্কিত চিন্তাধারার যে উন্মেষ ঘটে অতি প্রাচীনকালে, সেখান থেকেই সমাজ চিন্তার উদ্ভব। আমরা জানি পাশ্চাত্য সমাজের সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তাদের লেখনীর ভিতর দিয়ে তৎকালীন সময়ে সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন, এবং সেখান থেকেই সমাজবিজ্ঞানের যাত্রা শুরু বলে আমরা ধরে নিতে পারি। তারপর আমরা আসি ভারতবর্ষের সমাজ চিন্তার ইতিহাস। ভারতবর্ষে কয়েকজন সমাজ চিন্তাবিদের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, যাদের লেখনীর বিরুদ্ধে সমাজবিজ্ঞান ভারতবর্ষ তথা বাংলাদেশ আত্মপ্রকাশ করে। তার ভিতরে আমরা প্রথমে মধ্যযুগে কৌটিল্যের অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রে কৌটিল্য তৎকালীন সময়ে আর্থসামাজিক রাজনৈতিক চিত্র তুলে ধরেছেন, যেটা সমাজবিজ্ঞান চর্চার প্রাথমিক ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা গুপ্ত যুগে বাদশাহনের কামসূত্র আরেকটি গ্রন্থের সন্ধান পাই, যে গ্রন্থে বাদশাহ তৎকালীন সময়ে পরিবার, বিবাহ, রাষ্ট্র সম্পর্কে তৎকালীন সময়ে সমাজ চিন্তার আলোকে, সমাজ দর্শনের আলোকে তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন তার বই কামসূত্রে, যেটা সমাজবিজ্ঞান চর্চার প্রাথমিক পটভূমি হিসাবে আমরা উল্লেখ করতে পারি। মুঘল আমলের আরেকজন লেখক আবুল ফজলের আইনি আকবরী, যেখানে সমাজ চিন্তা আরও কিছু বিষয় উল্লেখ হয়েছে। এরপর আমরা আসি বাংলাদেশের সমাজ বিজ্ঞান অনুশীলনের প্রাক ঘটনা প্রভাব। এক্ষেত্রে আমরা প্রথমে পণ্ডিত আল বিরুনির ভারতীয় সমাজ পর্যবেক্ষণ, পারস্য থেকে পণ্ডিত আল বিরুনি ভারতীয় সমাজ পর্যবেক্ষণের জন্য এসেছিলেন। বিশেষ করে
হিন্দু সমাজ কাঠামোর উপরে উনি এখানে যে পর্যবেক্ষণ করেছিলেন তার লেখনীতে সেটা তুলে ধরেন। তার সেই দৌলতি মন নিয়ে যে বাংলাদেশ তথা ভারতবর্ষের সমাজ কাঠামোর যে একটা বিচিত্র দিক তুলে ধরেন, যেটা সমাজ চিন্তার জগতে এক ঐতিহাসিক পটভূমি তৈরিতে সাহায্য করে। এরপরে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লব। ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের পটভূমিতে ইউরোপে সমাজ চিন্তার জগতে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং সেই সমাজ দর্শন এবং সমাজ চিন্তার যে নবজাগরণ, যা ইউরোপে সমাজ কাঠামোয় একটা ব্যাপক প্রভাব ফেলে এবং যার ধারাবাহিকতায় সেই নবজাগরণের ঢেউ সুদূর ইউরোপ থেকে বাংলাদেশ এসে ছড়িয়ে পড়ে এবং আমাদের দেশের বেশ কিছু বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিগণ সেই নবজাগরণের ধারায় আমাদের মাঝে তাদের জ্ঞান, তাদের মননশীলতা, তাদের সমাজ চিন্তার কথা বিধৃত করেন, তুলে ধরেন। তার ভিতরে আমরা যাদের নাম আমরা শ্রদ্ধার সাথে উল্লেখ করতে পারি তারা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার মিত্র, দীনবন্ধু মিত্র প্রমুখ। এসকল ব্যক্তিদের লেখনীর ভিতর দিয়ে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের একটি ভিত্তিভূমি রচিত হয়েছিল, যা পরবর্তীতে এসে আমাদের সমাজ বিজ্ঞানের অতীত ইতিহাসের কথায় মনে করিয়ে দেয়। এখানে কয়েকটি সাল আমি দেখিয়েছি: 1789, 1817, 1835, 1857, 1921, 1935, 1938, 1940। এই সালগুলো সমাজবিজ্ঞানের পটভূমি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রথমেই ব্রিটিশরা যে জিনিসটা এই ভারত মহাদেশে চেয়েছিলেন, ভারত মহাদেশের ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার পরিবর্তে তারা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় এবং তারই ধারাবাহিকতায় তারা 1790 সালে কলকাতা মাদ্রাসা স্থাপন করে এবং 1817 সালে হিন্দু কলেজ স্থাপন করে। যদিও এই সময় হিন্দু এবং মুসলমানদের ভিতরে দুটো ধারার সৃষ্টি হয়েছিল, একটি রক্ষণশীল আর একটি প্রগতিশীল, এবং হিন্দু সমাজের ভিতরে রাধাকান্তদেব রক্ষণশীলতার পরিচয় দিয়েছিলেন সেই সময়ে, এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ছিলেন প্রগতিশীল চিন্তা চেতনার ধারণ। মুসলমান সমাজের ভিতরেও তার ব্যতিক্রম ঘটেনি। মুসলমানদের ভিতরে যেমন ওহাবি আন্দোলনে যারা ছিলেন তারা রক্ষণশীল হিসাবে মুসলমানদেরকে আটকে রাখতে চেয়েছিলেন, কিন্তু প্রগতিশীলের ধারক বাহক হিসাবে যে দুজন ব্যক্তির নাম আমরা বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি তারা হচ্ছেন নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। এরপরে আমরা 1835 সালে ইংরেজি ভাষা স্বীকৃতি। ফার্সি ভাষার পরিবর্তে এদেশে প্রথম ইংরেজি ভাষার স্বীকৃতি, যেটা এদেশের বিভিন্ন বিজ্ঞান চর্চা তথা সমাজ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে। 1857 সালে ভারত উপমহাদেশের 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করে ব্রিটিশরা, তার ভিতরে কলকাতা, মাদ্রাস এবং বঙ্গীয় বিশ্ববিদ্যালয়। এটা এই 3টি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে এই ভারত উপমহাদেশে জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যা বাংলাদেশের জ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম বিদ্যাপীঠ, এবং এই বিদ্যাপীঠে একসময় সমাজবিজ্ঞানের জন্ম হয়েছিল। 1935 সালে ভারত শাসন আইনের পরিপ্রেক্ষিতে 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম পত্র হিসাবে দ্য এলিমেন্টস অফ সোশিওলজি এবং দ্য প্রিন্সিপল অফ সোশিওলজি এই দুটো বিষয়ের সমন্বয়ে পঞ্চম পত্র নির্ধারণ করা হয়েছিল সেই সময়ে, যা পড়াতেন ওই সময় অজিত কুমার সেন। এটাই বলা যায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের পাঠ্যসূচির ভিত্তিতে প্রথম উদ্যোগ, যেটা সমাজবিজ্ঞানের পটভূমি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 1947 সালে দেশ বিভাগ, যেটা দেশের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসে, যে পরিবর্তনের উপরে দাঁড়িয়ে সমাজবিজ্ঞান চর্চা, আলোচনা, পাঠ ও পঠন অতীব প্রয়োজন। এবং তারই ভিতর দিয়ে এই ভারত উপমহাদেশে সমাজবিজ্ঞানের পটভূমি রচিত হয়। এবং আমরা আজকে যে সমাজবিজ্ঞানের অধ্যয়ন করি, যে সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী আমরা আছি, সবাই অতীতের এই ঘটনা প্রভাব, অতীতের এই সমস্ত ব্যক্তিদের সাথে, অতীতের এই সমস্ত চিন্তাবিদদের কাছে আমরা নিই এবং তাদেরই চেষ্টা, তাদের প্রচেষ্টা, তাদের দর্শন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে সমাজবিজ্ঞান নামক নতুন যাত্রা, সমাজবিজ্ঞান নামক নতুন পাঠ্য হয়ে নতুন বিষয়ের যাত্রা শুরু হয়। আজকে আমরা